স্বস্তিদায়ক গণমুখী বাজেট নিয়েও মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দল, বলেছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে খাল পুনর্খনন সহ বিভিন্ন কর্মসূচি। এবারের বাজেট শিল্পোন্নত দেশ গড়ার বেঞ্চমার্ক। গঠন হবে 7 দিনে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের অনুমতির টাস্কফোর্স, জানিয়েছেন মন্ত্রীরা। চাঁপাইনবাবগঞ্জে ফের পুশিনের অপচেষ্টা, 15 জনকে রুখে দিয়েছে বিজিবি। কুষ্টিয়ার শেরপুর পঞ্চগড় সহ বিভিন্ন সীমান্তে টহল জোরদার। আগামী কয়েক ঘন্টায় মার্কিন ইরান খসড়া চুক্তি, জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। ইতিবাচক বার্তার মধ্যে হরমুজে ফের ড্রোন হামলা। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু, 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। ভোর 4টায় ম্যাচ, খেলছেন না নেইমার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণমুখী বাজেটের মাধ্যমে মানুষের জীবনে স্বস্তি ফিরে এলেও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দল। তারা অশান্তি করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের প্রত্যাখ্যান করেছে জনগণ। কক্সবাজার থেকে রিপোর্ট করছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম। প্রতিকূল আবহাওয়ার মাঝেও প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর। পূর্ব ঘোষিত বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রীর এই আগমন। কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী যান পিএমখালী ইউনিয়নে। মুষলধারায় বৃষ্টি, তারপরও জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পাতলি খাল খননের মাধ্যমে এ অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটিয়েছিলেন, সেই খাল পুনর্খননের মাধ্যমে প্রায় 40,000 মানুষের জীবনধারায় গতি আনছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, আগামী 5 বছর 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ দেশের মানুষের কল্যাণে বর্তমান সরকারের নেয়া জনমুখী কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি। সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলা 8 থেকে 10,000 মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দিব। জনগণের শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে নিত্যপণ্যের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা হয়েছে, অথচ দেশের মানুষকে বিভ্রান্ত করতে কাজ করছে বিরোধী দল। আমরা যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের, ওষুধ, বিভিন্ন চিকিৎসার বিষয়ের ট্যাক্স কমিয়ে দিয়েছি। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। এরপর প্রধানমন্ত্রী যান ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে। মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। এরপর নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর এবং মাতামুহুরী থানার উদ্বোধন করেন। নির্বাচনের আগে যেসব ওয়াদা দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই ওয়াদাগুলো কিন্তু তিনি একের পর এক বাস্তবায়ন করছেন। সাধারণ জনগণকে ধৈর্য ধারণ করে সরকারকে সহযোগিতার কথা বলছেন তিনি। সব ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকাই একমাত্র উপায় বলে মনে করেন তিনি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, কক্সবাজার।
চব্বিশের গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে পেকুয়া উপজেলার শহীদ মোহাম্মদ ওয়াসিমের গ্রামের বাড়িতে নিজে গাড়ি চালিয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং তার সহধর্মিণী হাসিনা আহমেদ। কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের বাবা, মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন তিনি। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মোহাম্মদ ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দেশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং উপদেষ্টারা। শিল্পোন্নত দেশ গড়তে সরকার যে বাজেট দিয়েছে তাকে একটি বেঞ্চমার্ক হিসেবে অভিহিত করেছেন তারা। বিনিয়োগ করে কাউকে অনুশোচনা করতে হবে না জানিয়ে তারা বলেন, 7 দিনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের অনুমতি দিতে সরকার একটি টাস্কফোর্স গঠন করবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর একটি হোটেলে বাণিজ্য প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক কূটনীতি নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সম্মেলনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, কূটনীতিক, ব্যবসায়ী সহ উদ্যোক্তারা অংশ নেন। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 17 বছরে দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে। ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সরকার বিনিয়োগ সহ অন্যান্য বিষয়ে বাজেটে গুরুত্ব দিয়েছে। আমরা দেশের শিল্প কারখানাকে আরো উন্নত করতে চাই। এটা অর্জনে প্রস্তাবিত বাজেট হবে বেঞ্চমার্ক। আমরা আপনাদের বিনিয়োগের আহ্বান জানাচ্ছি, কথা দিচ্ছি, বিনিয়োগ করে কাউকে অনুশোচনা করতে হবে না। অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক থেকে ব্যক্তি খাতের উদ্যোক্তারা ঋণ নেবে, সরকার নয়। এজন্য সরকার পুঁজিবাজারের উপর বেশি গুরুত্ব দেবে বলে জানান তিনি। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ সব জায়গায় ডিরেগুলেশন তথা সরকারি নিয়ন্ত্রণ কমাতে হবে এবং অনুমোদন সহজ করতে হবে। 7 দিনের মধ্যে অনুমোদন দিতে হবে। কোনো উত্তর না দিলে ধরে নেওয়া হবে যে অনুমোদন দেয়া হয়েছে। কেউ দেরি করলে ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বিনিয়োগকারীদের পাশে থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। দেশের বিনিয়োগ পরিবেশ সহজ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারা। বৈদেশিক নীতিতে অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রবিন্দু রেখে জাতীয় উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কূটনীতিতে অর্থনীতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের বিনিয়োগ পরিবেশ সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। Talk to the investors, talk to our development partners and try to understand their point of view, their problem. জনগণকে জনসম্পদে পরিণত করতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী, 2 উপদেষ্টা। এমন পরিবেশ গড়তে চাই যাতে সবাই বিনিয়োগ করতে আগ্রহী ও আকৃষ্ট হয়। এজন্য দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় সম্পর্কগুলো আমরা আরো মজবুত করতে কাজ করছি। আমরা শ্রমবাজারের ক্ষেত্রে যেমন বৈচিত্র্যতা চাই, তেমনি দক্ষতা অর্জনের ক্ষেত্রে জোর দিচ্ছি। এজন্য স্কুল পর্যায়ে কারিগরি শিক্ষার উপর জোর দেয়া হচ্ছে। একই সাথে সার্টিফিকেট যেন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পায়, সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না বলে আবারও জানান সরকারের মন্ত্রীরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বলে মূল্যায়ন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICAB-এর। সংগঠনটির মতে বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিবেচনায় বেশ কিছুতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, তবে কর ফাঁকি রোধে সরকারের যথাযথ মনিটরিং জরুরি। রাজধানীতে সিএ ভবনে ICAB কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া সব বলা হয়। জাতীয় রাজস্ব বোর্ডকে আধুনিকরণ সহ ডিজিটাল কর ব্যবস্থা তৈরি করার কথা বলছে ICAB। সংগঠনটির সভাপতি NKA মবিনের মতে, ব্যবসা বাণিজ্য সহজীকরণের সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে প্রস্তাবিত বাজেট। আছে কর জাল বৃদ্ধির প্রচেষ্টা, উদ্যোগ। এর প্রভাব দেশের সার্বিক অর্থনীতিতে পড়বে। সবকিছুর পুরোপুরি সুফল পেতে সময় লাগতে পারে আরও 2 বছরের মতো।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের নবনির্বাচিত কমিটি ও নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। যুবদলের নতুন কমিটিকে কেন্দ্র করে সারা দেশের জেলা ও মহানগরের শত শত নেতাকর্মী জড়ো হন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভীষণ বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে। নতুন কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়ে তুলবার যে লক্ষ্য, যে ভিশন, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুবদল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। আজকে সেই জন্যে এই নতুন কমিটির যে কাজ, দায়িত্ব, সেটা অপরিসীম। আমরা বিশ্বাস করি তারা আমাদের দেশনায়ক, আমাদের নতুন বাংলাদেশের নেতা, ডাইনামিক লিডার তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশকে একটি অপ্রতিদ্বন্দ্বী একটা রাষ্ট্রে পরিণত করতে সক্ষম। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও 15 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়দের সহায়তায় তা প্রতিহত করেছে বিজিবি। এদিকে কুষ্টিয়ার শেরপুর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের সতর্ক করে মাইকিং চালিয়ে যাচ্ছে বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নৌকাযোগে নারী, শিশুসহ 15 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্তে কঠোর অবস্থান নেন। এক প্রকার বাধ্য হয়ে বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তে পুশিন অনুপ্রবেশ ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তারা বদ্ধপরিকর। কেউ ভারতের সাথে বাংলাদেশকে একীভূত করতে চাইলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সার্কের ঐক্য যারা চায় না, তাদের অন্য যে কোনো ঐক্য সন্দেহের চোখে দেখা হবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতার জন্য সার্ক এবং আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘ এই কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশ নিজস্ব মর্যাদা ও স্বতন্ত্র বজায় রাখতে চায়। তিনি বলেন, 56,000 বর্গমাইলের এই দেশের মানুষকে বাঙালিত্বের জন্য সীমান্ত পেরিয়ে কারো কাছে যেতে হবে না। সবার আগে বাংলাদেশ নীতিতে দেশের সব জটিল সমস্যার সমাধানের পথ খোঁজা হবে বলেও মন্তব্য করেন তিনি। গর্বের সঙ্গে দাবি করতে পারি, আমরা বাংলাদেশী, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। এই কথা মেনে নিয়ে কেউ যদি সীমান্ত দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করতে চান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই কথাকে বাইরে রেখে কেউ যদি বলতে চান ভারতের জনগোষ্ঠীর সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের জনগোষ্ঠীর যোগফল, আমরা তাদেরকে বিনয়ের সঙ্গে মনে করে দিতে চাই, সার্কের জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে এখন 220 কোটি মানুষ। আমাদেরকে যদি পৃথিবীতে, আমাদের দেশের বাইরে নতুন কোনো জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয়, তাহলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে। তারেক রহমানের সরকার সব ধরনের সহযোগিতা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা 11 আসনের অধীনে 2024-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সহায়তা অনুষ্ঠানের উদ্যোক্তা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির প্রতিটি নেতাকর্মী নিরলসভাবে কাজ করে যাবে। সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি দেশবাসী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য এবং সকল ধরনের অন্যায় জুলুমের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছেন। অনেকে শহীদ হয়েছেন, অনেকের অঙ্গহানি হয়েছে এবং আপনারা যে আত্মত্যাগ সেটির উপর ভিত্তি করে আজকে কিন্তু আমরা আবার একটা মুক্ত বাংলাদেশে বসবাস করছি। তো সেটির বিষয়ে আমরা সবসময় শ্রদ্ধাশীল এবং আমরা সবসময় আপনাদের যে প্রয়োজনীয় যে সেবাগুলো প্রয়োজন সেগুলো দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। জনগণের রায়কে গুরুত্ব না দিলে জনগণ বসে বসে আঙুল চুষবে না, গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটলে জনগণকে আবারও গণঅভ্যুত্থানের পথে হাঁটতে হবে। বিকেলে চট্টগ্রামের লালদিঘি মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তারা এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ সহ নানা দাবিতে চট্টগ্রামের লালদিঘির ময়দানে 11 দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় এই সমাবেশের আয়োজন করা হয়। বিভাগের 11টি জেলা ও 3 পার্বত্য জেলা থেকে যোগ দেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে লালদিঘির মাঠ। 11 দলীয় জোট নেতারা বলেন, সবাইকে সীমান্তে যাওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। সরকার একদলীয় বাকশালী শাসন বাস্তবায়নের পায়তারা করলে রুখে দেয়া হবে। রাজস্বের দুর্বল ভিত্তির ওপর এবারের বাজেট ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে চলমান মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিনিয়োগ স্থবিরতায় ঘোষিত বাজেট বাস্তবায়নে শঙ্কা রয়েছে। জানান, পরিকল্পিত ব্যয় ব্যবস্থাপনা এবং কার্যকর রাজস্ব আহরণ নিশ্চিত না হলে বড় বাজেটে কেবল অর্থনৈতিক চাপই বাড়বে। ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করায় নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হবে। তবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত এবং নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের দাম কমানোয় সরকারকে সাধুবাদ জানানোর পাশাপাশি মাঠ পর্যায়ে তা বাস্তবায়নের দাবি জানান দলের নেতারা। যেটা সম্ভাবনাময় একটি বাজেট, এটা কার্যকরী থেকে নিয়ে এটা বাস্তবায়ন হবে কিনা সেই সংশয় যথেষ্ট আছে। সুতরাং এই চ্যালেঞ্জ সরকারের জন্য, এই চ্যালেঞ্জ মোকাবেলা তাদের করতে হবে। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে বর্তমান অবস্থায় তিনি এই বাজেট দিয়েছেন, তিনি স্বপ্ন দেখাতে পেরেছেন মানুষকে। তবে তার কাছে অনুরোধ, এই স্বপ্ন যাতে বাস্তবতার সাথে সঙ্গতি থাকে সেটা চেষ্টা। আরেকটা জিনিস, এই এন্টায়ার বাজেটে আমরা যে এলডিসি গ্র্যাজুয়েশন করছি, এই গ্র্যাজুয়েশনের পরে যেই পরিবর্তনগুলো আসবে, যেই সমস্যাগুলো সৃষ্টি হবে, সেগুলোর ব্যাপারে কিন্তু কিছুই এখানে বলা হয়। আন্তর্জাতিক খবর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে খসড়া চুক্তি 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের ইতিবাচক বার্তার মধ্যে আবারও হরমুজে ড্রোন হামলা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করে, হরমুজ প্রণালীতে চলাচলরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার চেষ্টা করেছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই দাবি করেন। তিনি বলেন, চুক্তিটি চূড়ান্ত হলে ডিজিটালভাবে চুক্তিতে সই করবে ইরান, যুক্তরাষ্ট্র এবং আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা হবে। সমঝোতা চুক্তি নিয়ে যখন দুই দেশ কাছাকাছি আছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে ইরানের কয়েকটি ড্রোন প্রতিহতের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান একটি চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছতে পেরেছে বলে জানিয়েছেন। তার পোস্টের স্ক্রিনশট ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সংবাদ মাধ্যমকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত গণমাধ্যমের উচিত এর অভ্যন্তরীণ বিষয় বা শর্তাবলী নিয়ে আগাম কোনো অনুমান বা জল্পনা কল্পনা করা থেকে বিরত থাকা। এই পরিস্থিতিতে লেবাননে হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের মূল আকর্ষণ শুরু হচ্ছে আজ রাতে। নিউ ইয়র্কের নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর 4টায় বিশ্বকাপের সবচেয়ে সফল এবং সমর্থকদের প্রিয় দল
5বারের চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামবে। প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও আফ্রিকার ফুটবলের সেরা শক্তির দল মরক্কো। ইনজুরি থেকে ফিরে পুরো সুস্থ না হওয়ায় এই ম্যাচে খেলছেন না ব্রাজিলের সেরা তারকা নেইমার। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সহসভাপতি মাকসুদুল হক চৌধুরী মাসুদ। দুপুর 1টার দিকে পাহাড়তলী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিনি ওষুধ কিনতে ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বের হন। পাহাড়তলী এলাকায় একটি মার্কেটের সামনে তাকে পেছন থেকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। এ সময় মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি করে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানিয়েছেন, গুলিতে তার মাথার খুলি উড়ে গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, বালু ব্যবসা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে। আসন্ন স্থানীয় নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন মাসুদ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজ যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। কসবার কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, সম্প্রতি শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজে যান। সেখানে তার একটি লাগেজ হারিয়ে যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহপুর গ্রামের ওই নারী তার হারিয়ে যাওয়া ব্যাগের জন্য পাশের গ্রাম আড়াইবাড়িতে হজ এজেন্সি কসবা হজ কাফেলায় যান। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মারামারি হয়। এর জেরে আজ 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এই নিয়ে এলাকা এখনো থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 6 নবজাতকের মৃত্যুতে কর্তৃপক্ষের গাফিলতির কারণে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ার পর ভর্তি রোগীদের চিকিৎসা নিয়ে সংশয়ে স্বজনরা। হাসপাতাল ছাড়ছেন অনেক রোগী। এখনও কিছু সংখ্যক জটিল রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালটিতে। তবে নতুন রোগী ভর্তি নিতে পারছে না হাসপাতালটি। বন্ধ রেখেছে বহির্বিভাগের চিকিৎসার সেবা। অলস সময় পার করছেন হাসপাতালটির স্টাফরা। কার্যক্রম বন্ধ থাকলেও হাসপাতালটিতে দেখা গেছে রোগীদের আনাগোনা। অনেকেই বসে আছেন চিকিৎসার আশায়। সম্প্রতি 6 নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে মগবাজারে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশ বার কাউন্সিলের অধীন বাংলাদেশে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় পাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই সংক্রান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের এই পরীক্ষায় মোট 9,201 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবারের পরীক্ষায় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান বিএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল 37,080 জন। 3 ধাপের এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। এই পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন। আগামী বাংলাদেশকে একটি সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ মসৃণ করতে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় তিনি সন্তানদের লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের সহযোগিতা চান। বলেন, দেশকে এগিয়ে নেওয়ার এই ভাবনার সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করছে। সেশন জট যেন কোনোভাবেই শিক্ষার্থীদের জীবন নষ্ট না করে, সেজন্য সিলেবাস শেষ হওয়ার পরপরই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর আগামী ভাবনা বাংলাদেশকে শিক্ষিত জাতি করা, এই ভাবনার সাথে আপনারা তাল মিলিয়ে চলবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এসএসসি পরীক্ষা আমি কিছুটা এগিয়ে এনেছি, এইচএসসি পরীক্ষা কিছুটা এগিয়ে এনেছি। তার কারণটি হলো সিলেবাস শেষ হওয়ার পর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আমরা করব। অপসাংবাদিকতা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ না নিলে গণমাধ্যম বিকাশের অন্তরায় থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।
শনিবার সকালে দ্য ডেইলি স্টার মিলনায়তনে গণমাধ্যম কমিশন ও সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভায় তারা বলেন, বর্তমানে গণমাধ্যমে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। অপসাংবাদিকতা সহ নানা কর্মকাণ্ডের কারণে এক শ্রেণীর গণমাধ্যম প্রশ্নের মুখে পড়েছে। তাই গণমাধ্যম কমিশনকে প্রকৃত অর্থেই স্বাধীন হতে হবে। বিশিষ্টজনরা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যম কমিশন খুবই গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক দলগুলোর প্রভাব মুক্ত রাখতে না পারলে কমিশনের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব নয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হলে শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের পাশাপাশি রাজনীতিমুক্ত সাংবাদিকতার চর্চার উপর গুরুত্ব আরোপ করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশিষ্টজনরা। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেছেন, পিতামাতার অধিকার বাস্তবায়নে ভরণপোষণ আইন আরও যুগোপযোগী করা উচিত। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পিতামাতার অধিকার বাস্তবায়নে ভরণপোষণ আইন নিয়ে ছায়া সংসদ বিতর্কে তিনি একথা বলেন। ব্যারিস্টার বাদল বলেন, আইন অনেক আছে কিন্তু প্রয়োগের অভাবের কার্যকারিতা নষ্ট হয়। তিনি বলেন, পিতামাতার ভরণ পোষণ নিয়ে বর্তমান আইন অনেকাংশ সংশোধন করা দরকার। প্রবীণ নিবাস কেন ছেলে মেয়ের ঘরই হবে বাবা মায়ের নিবাস জানিয়ে সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন, সামাজিক অবক্ষয় এবং আইনের কার্যকারিতার অভাবে পিতামাতাকে শেষ বয়সে অমানবিক কষ্ট করতে হচ্ছে। অতি অর্থের মালিক, অতি স্বাবলম্বিতা, সন্তানদের অতি লোভ পিতামাতার প্রতি তাদের উদাসীন করে তুলেছে। বিতর্ক প্রতিযোগিতার মডারেট এবং ডিবেটর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ পিতামাতা সহ প্রবীণদের সুরক্ষায় তার সুপারিশ তুলে ধরেন। প্রতিযোগিতায় সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দল শহীদ সোহরাওয়ার্দী কলেজকে হারিয়ে জয়লাভ করে। এই পারিবারিক বন্ধন এবং বিল্ড আপটা এমনই হওয়া দরকার যেন কোনো দিনও কোনোভাবেই কোনো ক্রমেই কোনো সন্তান বাবা মাকে কষ্ট না দেয়। আইনের প্রয়োগ অবশ্যই প্রয়োজন এবং আইনের সংশোধনও প্রয়োজন এবং আমাদের এই আইন প্রয়োগের জন্য, আইনের কার্যকারিতার জন্য সামাজিক সচেতনতা অবশ্যই দরকার। পারিবারিক বন্ডিং সেটা অবশ্যই বাড়ানো দরকার। এটার জন্য প্যারেন্টসেরও দায়িত্ব আছে, ছেলে মেয়েকে কীভাবে বিল্ড আপ করতেছে এটাও ইম্পর্টেন্ট। জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে চট্টগ্রামে গতকাল রাতে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগে খুলশী থানার 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং এক পুলিশ সোর্সকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিএমপি কমিশনার শওকত আলী। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাইম হাসানকে পুলিশ কর্তৃক মারধরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, কোয়াপ সভাপতি মোহাম্মদ মিথুন এবং জাতীয় দলে তার সতীর্থরা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্টে বিস্তারিত। ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার রাত 10:20 চট্টগ্রামে পৌঁছান নাইম হাসান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথে লালখানবাজার এলাকায় পুলিশ তাকে বহনকারী অটোরিকশাকে থামার সংকেত দেয়। গাড়ি থামাতেই ক্রিকেটার নাইম হাসানকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয়পত্র দেখালেও তাকে মারধর করেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল চৌধুরী ও পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেয়া সোহেল নামের এক ব্যক্তি। মারধরের এক পর্যায়ে আরেকটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ক্রিকেটার নাইম হাসান। ধাক্কা মেরে সিএনজি ভিতরে ঢুকাই লক করে দিচ্ছে। আমাদের কিসে আমি ভয় পেয়ে গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি চুপ একটা কথা বলতে, তারপর আমার গলা চিল্লি করছে। তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিছে। তাও গলা চিল্লি ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগটা বের করছে। এদিকে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবির পাশাপাশি এর পেছনে অন্য কেউ বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ক্রিকেটার নাইম হাসানের বাবা। আমি চাই এদের সাথে যে ঘটনা, সাধারণ পাবলিকের সাথে যাতে এই ধরনের ঘটনা হয়। পুলিশ হলো পাবলিক ফ্রেন্ড, ওরা বলে যে আমরা পাবলিক ফ্রেন্ড, পাবলিকের সাথে কিন্তু ওদের আচরণটা ওইভাবে হয় না। ঘটনা জানাজানি হবার পর সকালে নাইম হাসানের বাসায় যান সিএমপি কমিশনার সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাইম হাসানকে মারধরের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিএমপি কমিশনার। পাশাপাশি ঘটনাটি তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা যেটা প্রাথমিকভাবে যেটুকু জেনেছি যে কোনো একটা অবৈধ কোনো কিছু আসছে এরকম একটা ইনফরমেশন ছিল, বাট এটা পুলিশ অ্যাটেন্ড করবে ঠিক আছে, বাট পুলিশ প্রফেশনালি কাজ করবে। বাট সেখানে যে পুলিশ যেটা করেছে অথবা সেটা
প্রফেশনাল হয়নি। এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে শনিবার সকালে নাইমের ভাই সাব্বির আলম বাদী হয়ে থানায় মামলা করেছেন। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাথারি গুলিতে একজন নিহত ও 10 জন আহত হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারীও। শুক্রবার সকালে মিডল্যান্ড শহরের একটি এলাকায় গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে। হামলাকারীর গুলির শব্দ শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। দ্রুত পুরো এলাকাটি ঘিরে ফেলার পর সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। শুরুতেই হামলাকারীকে জীবিত অবস্থায় কাবু করার চেষ্টা করা হলেও কয়েক ঘন্টা ধরে চলা গোলাগুলির অবসান ঘটে বন্দুকধারীর মৃত্যুর মধ্য দিয়ে। গুলিবিদ্ধদের দ্রুত স্থানীয় মিডল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি 6 জন স্থিতিশীল অবস্থায় রয়েছে। হামলার কারণ খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। বাংলাদেশ অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে কাল। অস্ট্রেলিয়ার মতো দেশকে হোয়াইট ওয়াশের সুযোগ টাইগারদের সামনে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 11টায়। তৃতীয় ওয়ানডেতে দলে নেওয়া হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ওয়ানডে জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতেই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় টাইগারদের। ইতিহাস গড়ার পর এবার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের স্বপ্ন লাল সবুজের দেশের। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে স্পোর্টিং উইকেটে খেলেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাস্ট বোলিংয়ের বিপক্ষে সহজাত অস্ট্রেলিয়ার মতো দেশের বিপক্ষে প্রথম 2 ম্যাচ জয়ের ভিত করে দিয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলাররাই। প্রথম ম্যাচে নাহিদ রানা এবং দ্বিতীয় ম্যাচে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছেন। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেস তোপে 0 রানে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে 0 রানেই প্রথম 3 উইকেট হারানো। তবে তৃতীয় ম্যাচে অধিনায়ক মেহেদী মিরাজের খেলা এখনও অনিশ্চিত। দ্বিতীয় ওয়ানডেতে বাউন্সারে মাথায় আঘাত পাওয়ার পরও অপরাজিত 22 রান করে দলকে জিতেই হসপিটালে ভর্তি হন মিরাজ। আর তার অবস্থার উন্নতি হলেও তৃতীয় ম্যাচের আগে ফিটনেস টেস্টে নিশ্চিত হবে মিরাজের সেরা একাদশে থাকা। অন্যথায় রিশাদ হোসেন বা শেখ মেহেদী হাসান দুজনের একজন মূল একাদশে খেলতে পারেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। স্বস্তিদায়ক গণমুখী বাজেট নিয়েও মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দল, বলেছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে খাল পুনর্খনন সহ বিভিন্ন কর্মসূচি। এবারের বাজেট শিল্পোন্নত দেশ গড়ার বেঞ্চমার্ক, গঠন হবে 7 দিনে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের অনুমতি টাস্কফোর্স, জানিয়েছেন মন্ত্রীরা। চাঁপাইনবাবগঞ্জে ফের পুশিনের অপচেষ্টা, 15 জনকে রুখে দিয়েছে বিজিবি। কুষ্টিয়া, শেরপুর, পঞ্চগড় সহ বিভিন্ন সীমান্তে টহল জোরদার। আগামী কয়েক ঘন্টায় মার্কিন ইরান খসড়া চুক্তি, জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। ইতিবাচক বার্তার মধ্যে হরমুজে ফের ড্রোন হামলা। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। ভোর 4টায় ম্যাচ, খেলছেন না নেইমার। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।